ছেলের হাতে বাপের মৃত্যু। আজকের ব্রেকিং নিউজ। খবরের প্রতিটা পেজের হেডলাইনে এই একটাই শব্দ, সিংহানিয়া গ্রুপের কর্মকর্তার মৃত্যু তার ওই ছেলের হাতে। ছেলেটি নাকি মোটেও ভালো নেই, সবসময় নেশায় ডুবে থাকে, সঙ্গ ছাড়া তার চলে না, খুব কম। তবে পুলিশের হাতে তেমন কোনো প্রমাণ মিলেনি, পুরোটাই সন্দেহের ভিত্তিতে। তবে অরুণ সিংহানিয়ার মৃত্যুতে তার পুরো পরিবার একটু ভেঙে পড়েনি। তার স্ত্রী মালিকা সিংহানিয়ার চোখে এক ফোঁটাও জল নেই। স্বামীর মৃতদেহের পাশে বোবার মতো বসে আছেন, কোনো কান্না নেই, না আছে আহাজারি। শরীরে রোজকার মতো গহনায় মোড়া অপূর্ব সুন্দরের অধিকারী মিসেস মালেকা সিংহানিয়া। তবে আশ্চর্যের বিষয়ে কারো মুখে কোনো শোকের ছায়া নেই, বরঞ্চ সিংহানিয়া পরিবারের প্রতিটি মানুষ নীরব। কিন্তু কারণ কি? খবর সাংবাদিক ছেলেটি খবরটা লাইভে নিউজে বলছিল, এমন সময় পেছন থেকে হৈ হৈ করে ওঠে সব, রাজ এসেছে। ওয়াও! সাংবাদিক ছেলেটি হা করে চেয়ে থাকে সামনে আগত ছেলেটির দিকে। রাজ সিংহানিয়া, যার নামে এত এত অভিযোগ। দা রাজ সিংহানিয়া। হাতে ফুলের মালা নয়, আছে মদের বোতল। যে মৃত ব্যক্তিটির পাশে দাঁড়িয়ে বলে, সমস্ত ক্যামেরা বন্ধ হোক। রাজ সিংহানিয়া জমের আর এক নাম। ভয়ে প্রতিটা রিপোর্টার ক্যামেরা বন্ধ করে নিজের গমগম স্বরে বলেন, আপনারা বাইরে যেতে পারেন, আমাদের পারিবারিক ব্যাপারে চাইছি না কোনো রিপোর্টার সেটা ক্যামেরাবন্দি করে খবর পেশ করুন, প্লিজ বাড়ির বাইরে। রাজ সিংহানিয়ার গমগমে আওয়াজে সব বাড়তি লোকগুলো দূর করে। লোকজন কম হলে মৃত ব্যক্তির দিকে চেয়ে থেকে চলে যায় অন্দরমহলে। নিজের ম্যানেজারকে বলে, এই সমস্ত ড্রামা বন্ধ করো, গতকাল থেকে অসহ্য লাগছে সব। ম্যানেজার বলে, স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। রাজ কোনো কথা না বলে চুপ থাকে। তার মানে ম্যানেজারকে বলতে বলছে, সবাই সবাই আপনাকে দোষারোপ করছে বড় সাহেবের মৃত্যুতে। এই বিষয়ে আপনার কি কোনো মতামত নেই? না মানে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এই বিষয়ে আমার কোনো কথা বলার নেই। বাঁকা হাসে মদের বোতল এক চুমুক দেয়। আজ রাতটা স্পেশাল করার দায়িত্ব তোমার, কাইসার। নতুন মেয়ে চাই, যার পারফরমেন্স হবে 100%। কিন্তু স্যার, রাজ ঠান্ডা স্বর বলে, বসটা কে কাইসার? আমি নাকি তুমি? যা বলছি তাই যেন হয়। আর হ্যাঁ, এইসব মেলোড্রামা বন্ধ করো ফার্স্ট। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় কাইসার, যেটা বলছি সেটাই করো। ফার্স্ট মেজাই সুন্দর দেখতে হবে অবশ্যই, ভার্জিন হলে তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, রাজ সিংহানে কারো এঁঠো জিনিসে মুখ দেয় না, মেয়ে যেন ভার্জিন হয়। কাইসার মুখে কিছু কথা না বলে ঘাড় নাড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাজ নিজের মতো ড্রিঙ্ক করতে থাকে। রাজের মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে, সে যতই নেশা করুক না কেন নেশা চড়ে না খুব একটা, রাজকে কাবু করতে পারে না। কাইসার চলে যেতে ওই ঘরে একজন প্রবেশ করে। রাজ উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে বুঝতে পারে ঘরে কেউ এসে দাঁড়িয়েছে। রাজ উল্টো ঘুরিয়ে বলে, কোনো পতিতার কন্যা আমার ঘরে প্রবেশ করুক সেটা আমার পছন্দ নয়, সো গেট আউট ফ্রম মাই রুম। অপর পাশ থেকে কোনো উত্তর না পেয়ে কাইসার সামনে থাকা মেয়েটিকে ভালো করে দেখে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, রূপ দেখিয়ে আমাকে বশ করতে পারবি না, আমার ঘর থেকে বের হ, সহ্য হয় না তোদের মতো নোংরা মেয়েদের। সামনে দাঁড়ানো মেয়েটি ছুটে গিয়ে রাজের পা জাপটে ধরে বলে, আমি আমি ভুল করছি, আমি জানি এই ভুলের ক্ষমা হয় না। তবুও 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 কেন কেন এমন করছো? নিজের গায়ে কলঙ্ক টানছো রাজ। রাজ এক ঝটকা মেরে নিজের পা থেকে মেয়েটিকে সরিয়ে দিতে বলে, বলছি না নোংরা মানুষ আমায় স্পর্শ যাতে না করে আমি পছন্দ করি না, আমার আবার স্নান করতে হবে। রাজের সামনে বসা থাকা মেয়েটি ক্রন্দনরত অবস্থায় বলে, কেন এমন করছো? যেটা ভাবছো কিছু বলার আগে রাজ নিজের হাতে থাকা বোতলটি টেবিলে মেরে ভেঙে কাচের অংশ নিয়ে মেয়েটির মুখের দিকে লাগিয়ে এসে বলে, কয়েক সেকেন্ড লাগবে মেরে ফেলতে, জানটা বার করতে। আমার আবার মায়া দয়া নেই, পুলিশের ভয়ও নেই। খুন করে দিব্যি ঘুরে বেড়াবো সবার সামনে দিয়ে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। সামনে বসে থাকা মেয়েটি হু হু করে কেঁপে ওঠে, ভয়ে ভয়ে বলে, প্লিজ কি কি করছো? আমি। রাজ আরও একটু এগিয়ে গিয়ে মেয়েটিকে খুব ভালো করে দেখে নিয়ে বলে, আজ হঠাৎ আমার পায়ের তলায় যে
শখের নাগর বুঝি অক্কা পেয়েছে, তাই আজ আমার পায়ের তলে আসতে হলো? তোদের মতো পতিতাদের আমি ভালো করে চিনি। বাবুদের পেলে তারপর কিচ্ছু বলে না। রাজ উঠে দাঁড়িয়ে মেয়েটিকে ডেঙ্গিয়ে বলে, আমি চাই না দ্বিতীয় দিন আমার আর আমার ঘরের ত্রিসীমানাতে যে কোনো পতিতার পা পড়ে। নারী দেহে পুরুষটি আজ কি এমন হলো যে নারীর পিপাসা না মিটিয়ে চুপ করে একটা জায়গায় বসে আছে, মাথা তার সোজা শটাং হয়ে বসে কোনো দূরের দিক কিছু দেখার চেষ্টা করছে। কি ঘরের ভিতরে বসে আছে একটা নারী, হ্যাঁ শুধু নারী না, যার 18তে পা দেওয়ার সাথে সাথে এই করুণ নরকে ঠাঁই হয়েছে। তার নিজের মামাই বিক্রি করে দিয়েছে কোনো এক ব্যবসায়ীর হাতে, আর সেই ব্যবসায়ী মারফত আজ এখানে এই ঘরে বসে আছে। তরুণী রীতিমতো কাঁপছে, কাঁদতে অসহ্য লাগছে সব কিছু। নিজের দেহ মন এইভাবে বিলিয়ে দিতে ভেবে ভেবে আটকে উঠছে বারবার। কি হলো? এত বছর নিজেকে সবার আড়াল করে এনেছে। কি হলো? নিজেকে এত বছর সবার পিপাসা লালসা থেকে বাঁচিয়ে কি হলো? তার মা তো চলেই গেল দেশ দুনিয়া ছেড়ে, বাপটারও কোনো খোঁজ খবর নেই। হয়তো আছে কোনো এক স্থানে শান্তি নীরবে। কিছুটা সময় পর সামনে বসা লোকটা উঠে দাঁড়ায়, বিছানায় বসে থাকা রমণীর দিকে এগিয়ে যায়। খুব কাছে এগিয়ে এসে মুখোমুখি হয়ে দেখে কিছু সময় নিয়ে বলে, রমণীটি ভয়ে দুরু দুরু বুকে পিছু ছড়ে আসছে। লোকটার গা থেকে কেমন উটকো একটা গন্ধ আসছে। মেয়েটি বুঝতে অসুবিধা হয় না যে ড্রিঙ্ক করছে, তার সাথে তার গায়ের কড়া পারফিউমের গন্ধ, সব মিলিয়ে যেন দম বন্ধকর পরিস্থিতি। কি করে সামাল দিবে এই 18 বছরের কিশোরী? কোনো রকম গলার স্বর বার করে বলতে চাই না, দেখুক কাছে আসবেন না। আমি আমি কিন্তু রাজ কিছুটা সামনে এগিয়ে এসে বলে, আমাকে ভয় পাচ্ছেন মিস? আমাকে রাজ সিংহে নিয়ে? কিন্তু কেন কেন ভয় পাচ্ছেন? ভাবছেন আমি আপনাকে নারী নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিই? হয় ঠিকই, তবে নারীর গায়ে একটা ফুলের টোকাও দেয় না এই রাজ সিংহানিয়া। মেয়েটা অবাক হয়। কি বোধহয় আজকালকার দুনিয়ার এমন মানুষও হয় নারী ঘরে ঢুকে অথচ সেই নারীকে স্পর্শ না করে মুখের উপর টাকার বান্ডিল দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় কেন? অহেতুক মানুষটা নিজের নামে বদনাম করে মনের মধ্যে হানা দেয় এই 18 বছরের কিশোরী। বাবু আমাকে ছেড়ে দিন। আমার আমার সতীত্বই একমাত্র সম্বল। নিজের বলতে একমাত্র নিজের সতীত্বটাই রয়েছে, এটাকে নষ্ট করবে না। আমি যে বাইরে মুখ দেখতে পারবো না, বাপ মা নেই, মরা ছাড়া আর কোনো গতি নেই। কথাটা শেষ করতে 18 বছরের কিশোরী হাউমাউ করে কেঁদে দেয়। রাজ অবাক না হয়ে পারে না। আজ পর্যন্ত এমন কোনো মেয়েকে দেখেনি যে সে রাজকে দেখে পাগল হয়নি। মেয়েরা রাজের সাথে সম্পর্ক করতে চায় তো এরকম অনেক প্রপোজাল রাজ পেয়েছে। বাইরে কিছু মানুষ রাজের সম্বন্ধে জানলেও রাজ নিজের হাতে এখনো অবধি কোনো মেয়েকে স্পর্শ করেনি। নিজেকে গুটিয়ে রাখে, কিন্তু বাইরের লোকদের সামনে জাহির করে সে নারী দেহে মত্ত এক পুরুষ। কাজেই প্রতিদিন রাতে নিত্য নতুন মেয়ে দরকার। এক প্রকার বলতে গেলে নিজেই নিজের ইমেজটাকে নষ্ট করছে মানুষের সামনে। তবু কেন যেন মেয়েরা রাজ বলতে পাগল, অদ্ভুত টান অনুভব করে। কিছু কিছু মেয়ে এমন আছে রাজের গায়ে ইচ্ছাকৃত ঢলে পড়ে। রাজের একটু সাড়া পেতেই জামা খুলে দাঁড়িয়ে পড়তে টাইম নেবে না। এরকম কিছু মেয়ের সাথে রাজের কাজের সূত্রে আলাপ হয়েছে, কিন্তু ওই যে রাজ নারী দেহ পছন্দ করে না, কোনো টান অনুভব করে না নারীর প্রতি। একজনের প্রতি আকৃষ্ট হয়েছিল রাজ, কিন্তু সে সবই আজ ইতিহাস। কি কিন্তু আজ হঠাৎ কি হয়েছে কি জানি, যে ছেলে 3-4 বোতল মদ অনায়াসে শেষ করেও নিজের কোনো নেশা অনুভূত করে না, সেই ছেলে 18 বছরের কিশোরীকে দেখে ঠিক থাকতে পারছে না। নিজের মন মস্তিষ্কের জন্য বিপরীত কথা বলছে। 18 বছর বয়সের মধ্যে হালকা পাতলা গড়নের সৌন্দর্যের অধিকারী সামনে বসে থাকা রমণীতেও বোধ হচ্ছে রাজের বয়স কম হলেও এত সুন্দর লাগছে, নাকি না সত্যি মেয়েটা সুন্দর রাজ বুঝে পায় না। নাইটির মাথা ভর্তি চুলগুলো বুঝি কোমর ছড়িয়ে এলোমেলো হয়ে সারা পিঠময় ছড়িয়ে, পরনে লাল রঙের পাতলা শাড়ি, যেই শাড়িটা দিয়ে মেয়েটার শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ উঁকি দিচ্ছে। মেয়েটাকে দেখতে সুন্দর, ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপি রং, নাকি না,
ঠোঁটটাই গোলাপি। রাজ সেটাও বুঝতে পারে না। একভাবে মেয়েটাকে পর্যবেক্ষণ করে মাথা ঝাঁকিয়ে কি একটা বিড়বিড় করে। সামনে বসে থাকা কিশোরী মেয়েটি অত শত না বুঝে হাউমাউ করে কেঁদে দেয়। রাজ নিজের গাটাকে নিজের দুহাত দিয়ে ঢাকার চেষ্টা করে। দয়া করে আমার কাছে আসবেন না, আমার খুব ভয় লাগছে। রাজের মজা লাগে মেয়েটিকে এভাবে কাঁদতে দেখে। জানতে না তোমাকে এখানে কিসের জন্য আনা হয়েছে, তাহলে এত নাটক কিসের? মেয়েটি সাথে সাথে মাথা নেড়ে বলে, জানতাম না, আমি কিছু জানতাম না, বিশ্বাস করুন। আমার মামা আমাকে বিক্রি করে দিয়েছে। বাবা মা নেই, মামা মামির কাছে মানুষ। মামা টাকার লোভে ওই বাজারের ব্যবসায়ী দুলালের কাছে আমাকে বিক্রি করে দিছে। আর সেই দুলালের মারফত আমি আজ এখানে। বিশ্বাস করুন বাবু, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে আমাকে আর বলতে পারে না। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। রাজ এত বছরের জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রতি টান অনুভব করেছিল কিনা ঠিক জানা নেই, কিন্তু এখন মেয়েটির চোখের জল যেন বুকের মধ্যে বড্ড লাগছে। কিছু একটা অনুভব করছে, যেটা নিজেও বুঝতে পারলো। তার মন ঠিকই বুঝতে পারছে জ্বলে যাচ্ছে। রাজের 28 বছরের জীবনীতে কখনো মায়াদয় জিনিস ভেতরে কাজ করে নিজেকে এমনভাবে তৈরি করেছে। কখনো কারো প্রতি মায়া-দয়া সেরকমভাবে আসেনি। নিজেকে যথেষ্ট স্ট্রং প্রিটেন্ড করে সকলের সামনে, কিন্তু সেই ছেলেটা আজ এই মেয়েটির কথা শুনে স্তব্ধ হয়ে যায়। বেশি কিছু না ভেবে পকেট থেকে ফোন বের করে কাইসারকে ফোন করে। সাথে সাথে অপর পাশ থেকে তাই সব বলে ওঠে, হ্যাঁ স্যার। রাজ নিজের পার্সোনালিটি বজায় রেখে গম্ভীর স্বরে, তাই স্যারকে বলে মেয়েটাকে কোথায় নিয়ে দিয়ে নিয়েছো? কায়সার ভয়ে শুকনো ঢোক গেলে মুখে ভয়ের অবস্থা। রক্তশূন্য হয়ে গেছে মুখ বোধহয়। বলে, স্যার বিশ্বাস করেন, এটা কোনো নতুন লোক, মুকুটপুর গ্রামের দুলাল ব্যবসায়ী, তার থেকে নেওয়া, একদম ভার্জিন। কেউ এখনো অবধি ফুলের টোকাও অবধি দেয়নি, আপনি প্রথম। রাজ অসভ্য ভাষায় দুটো গালি দিয়ে বলে, মেয়েটিকে পারমানে চাই খিতা হিসাবে। কত লাগবে বল? এক প্রকারে মেয়েটিকে সারা জীবনের জন্য কিনতে চাই। পুষিয়ে দিব দুলালকে। আর হ্যাঁ, এই মেয়ের সমস্ত ডিটেলস আমার চাই। গাড়ি বের করো, আমি বের হব। 18 বছরের কিশোরী হা করে সামনে বসে থাকা গম্ভীর লোকটার কথা শুনে অবাক না হয়ে পারে না। চোখ থেকে এখনো টপ টপ করে জল পড়তে থাকে। মাথার মধ্যে একটাই কথা ঘুরপাক খায়, রক্ষিতা। বয়স অল্প হলে এই কথাটার মানে মেয়েটি বুঝে হাউমাউ করে কেঁদে ওঠে। ভগবানের কাছে নীরবে মৃত্যু কামনা করে। এর থেকে তো এটাই ভালো ছিল। আজ রাত ভোগ করে মানুষকে ওকে ছেড়ে দিত। ও আত্মহত্যা মহাপাপ যেন সাগরে ডুব দিত। কিন্তু এখন প্রতিনিয়ত তাকে মরতে হবে এই মানুষটার রক্ষিতা হয়ে। হায় ঈশ্বর, মেয়েদের বিয়ে করে স্বামী সন্তান হয়, সংসার হয়, আর আমি আজ থেকে কারো কেনা গোলাম, কারো কেনা রক্ষিতা। এই মেয়ে, কাপড় খুলে বস বিছানায়। 18 বছরের কিশোরী হা করে মুখ পানে চেয়ে রয়েছে বৃদ্ধা মহিলাটি। বলে কিনা কাপড় খুলতে। কোনো রকম ভনিতা ছাড়াই কিশোরী মেয়েটি কি বলে ওঠে, কেন ঠাকুমা, কাপড় খুলবে কেন? বৃদ্ধা মহিলাটির চোখ বড় বড় করে তাকিয়ে বলে, ঠাকুমা কাকে বলি? যদিও অনেক পুরনো কাজের লোক সিংহানিয়া বাড়ির এই বৃদ্ধ মহিলা, সেই কারণে অনেকে এই মেনে চলে ওনাকে। রাত ছোট থেকে এনার হাতে মানুষ, সেই কারণে অনেকটাই মেনে চলে। বৃদ্ধা বলে উঠছিল, যেটা বলছি সেটা কর। স্যার বলছেন কাপড় খুলতে, কাপড় খুলে শুয়ে থাক। আর হ্যাঁ, নিজের হাতে নিয়ে আসা ড্রেসটা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এইটা ড্রেস ধর, এই ড্রেসটা রাতে পরে নিস। কিশোরী কন্যা অবাক হয়ে তাকিয়ে থাকে, মানে এটা কেন পড়তে যাব? কথাটা বলে কিশোরী মেয়েটি সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মহিলাটিকে ভালো করে দেখে। পরনে ব্ল্যাক কালারের হাঁটু অবধি জামা, তার উপর একটা সাদা রঙের কোট, পায়ে হাঁটু সমান মোজা, কালো জুতো, চুলগুলো খোপা করা, মাথায় ব্ল্যাক কালারের টুপির মতো কিছু একটা পড়েছে। মহিলাটির বয়স হলো দেখে বোঝার উপায় নেই কত বয়স। যথেষ্ট স্মার্ট, একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনেকটা আদব কায়দা নিয়ে চলাফেরা করে। কিশোরী মেয়েটি নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে লতিকা নামক বৃদ্ধ মহিলাটি বাঁকা হেসে বলে, এটা হলো আমাদের ইউনিফর্ম, মানে বুঝিস?
মানে ড্রেস। এখানে থাকতে হলে আদব কায়দা থাকতে হয়। তোর মতো নষ্ট মেয়ে মানুষ এর কি বুঝবে? যতই হোক তোকে সম্মান মন থেকে না করলেও স্যারের সামনে করতে হবে। স্যারের খাস বলে কথা, মুখ বেঁকিয়ে বলে। বুড়িটা একটু এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলে, দেখ মনে হয় তোর অনেকটাই অল্প বয়স, কিন্তু তবু একটা কথা কান খুলে শুনে রাখ, স্যার তোকে এমনি এমনি নিয়ে আসেনি, প্রতি রাতে সঙ্গী হিসেবে পছন্দ করছে। একজনের সাথে এরকম পার্মানেন্টলি থাকা স্যারের এই প্রথম। প্রথম তার মানে এটাই বোঝাতে তোর মতো এমন কিছু আছে যেটা স্যারকে আকৃষ্ট করেছে, বুঝতে পেরেছিস? বয়স তো আর কম হলো না, আমার 50-এর কোটায় চলে এসেছে। অনেকটা অভিজ্ঞ, সেই অভিজ্ঞ চোখে বুঝতে পারছি। শোন, একটা ভালো কথা বলি, বড় স্যারে রে হাতে রাখার চেষ্টা করিস না, তোর ভাগ্য বদলে দেবে অনামিকা ম্যাডাম। কিশোরী ঢোক গেলে ভয়ে ভয়ে, মানে সে তো অনামিকা ম্যাডামের সাথে দেখা হলে বুঝতে পারবি কতদিন এই বাড়িতে টিকতে পারিস। দেখ, নিশ্চয়ই কোনো অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। স্যারের চোখে ছোট করতে 2 মিনিটও সময় নেবে না অনামিকা ম্যাডাম। কে ওই অনামিকা? খবরদার মেয়ে, নাম মুখে আনবি না, পরে ধীরে ধীরে সব জানতে পারবি এইবারই গোপন রহস্য। আর শোন একটা কথা, স্যারের মন মতো চলিস। তুই নষ্ট হলেও তোর মুখটা দেখে আমার খুব মায়া লাগছে, তাই বললাম স্যারের মন জোগাতে হলে রাত্রিবেলা আদর দিয়ে পুষিয়ে দিস। যাই হোক, বেশি কথা বলবো না, তবে এটাই বলবো, আমার কথাগুলো মাথায় রাখিস। বড় স্যারকে খুশি করতে পারলে তোর জীবন ঝিঙ্গালালা। কথাটা বলে বৃদ্ধ মহিলাটি ঘর থেকে চলে যায়। এত এত কথা বাচ্চা মেয়েটির মাথায় কিছুই ঢুকলো কিনা সন্দেহ। কিশোরী কন্যা হাতের মধ্যে একটা শপিং ব্যাগ দেখে অবাক হয়ে ব্যাগ থেকে জামাটা বার করতে আরও পরিমাণ অবাক হয়ে। লাল রঙের একটা হাত কাটা ছোট্ট জামা, না আছে হাতা, না আছে কিছু। কিশোরীটি বুঝতে না পারে জামাটা গায়ে পড়বে কোথা দিয়ে। এটা তো হাতা গলা কিছুই নেই। এক আশ্চর্যের ব্যাপার, পরে কি করে? ছি, এসব জামা আমি পরবো না। এত এত ভাবনার মাঝে নিচ থেকে চেঁচামেচার আওয়াজ আছে। চেঁচামেচার আওয়াজ শুনে কিশোরী কন্যা থতমত খেয়ে যায়, ভয়ে কিছুটা সিটিয়ে যায়। কেননা এবারে আসার সময় লক্ষ্য করে বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ শান্তির কাজ চলছিল হয়তো। সেসব তোয়াক্কা না করে ওই গম্ভীর পুরুষটা টানতে টানতে এই ঘরে নিয়ে এসে রাখে। সেই যে গেছে, আসার নাম নেই। নিজে না আসে এই বৃদ্ধ মহিলাকে দিয়ে এরকম উল্টোপাল্টা ড্রেস পাঠিয়েছে, ভাবা যায়? কিন্তু মনের মধ্যে খচখচ করে ধীর পায়ে ঘর থেকে বাইরে পা বাড়ায়। তারপরেই ঘরের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসছে, ম্যাডাম। ঠিক ওই যে আ উ এমন শব্দ। ছি, আমার সে কি লজ্জা। লতিকা নামক বৃদ্ধ কাজের মহিলাটি মুখে হাত দিয়ে বলে। লতিকার মুখে এমন কথা শুনে সামনে থাকা কাঁচের গ্লাসটা ফ্লোরে একটা আছাড় মারে, ক্ষণিকের মধ্যে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। লতিকা নামক কাজের বিদ্যাটি ভয়ে এক লাফ দেয়, মনে মনে ঈশ্বরের নাম নিতে থাকে। বেরিয়ে যা আমার ঘর থেকে, তোকে বলেছিলাম ওর কানে আমার নামে ভয় ঢুকে আসবি। তা না করে। ম্যাডাম শান্ত হন, এত উত্তেজিত হবেন না। এত উত্তেজিত হলে কাজের কাজ কিছুই হবে না। আপনি বুঝতে পারছেন না, কচি মেয়ে পেয়ে বড় স্যার কচি মেয়ের স্বাদ এমনি এমনি ছেড়ে দিবে? ভালো লেগেছে বলেই তো নিয়ে এসেছে বাড়িতে। আর তাছাড়া আপনার দিকে তো ফিরেও তাকায় না। কথাটা বলে নিজের মুখে হাত দিয়ে জিভ কেটে কী বলতে কী বলে দিয়েছে ভেবে নিজেই নিজেকে মনে মনে অনেক গালাগালি দেয়। সামনে বসে থাকা সুদর্শনা মেয়েটে চেঁচিয়ে উঠে, গেট আউট! আমার ঘর থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। তোদের মতো নিমুখারাম কাজের লোক আমার চাই না। লতিকা ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে পিছে ফিরে বলল, ম্যাডাম, আপনি তো কাজেই রাখেননি, রেখেছেন বড় স্যার। আর তাছাড়া সুদর্শনা মেয়েটি রাগে কটকটিয়ে বলে, খুব কথা বেড়েছে, খুব কথা, জিভ টেনে ছিঁড়ে দিব, চিনিস আমাকে? লতিকা কোনো কথা না বলে চুপচাপ ঘরের দরজা খুলে বেরিয়ে যায়। যেতে যেতে মুখ বাঁকিয়ে বলতে ভুলে যায়, ও নাকি জিভ টানবে। যার এই বাড়িতে নিজের স্থান নেই সে নাকি আমার কাজ খাবে, যত সব। সে ঠিক করবে নাকি? বড় স্যার তোদের মতো মেয়েদের মুখের দিকে তাকায় না। কথাটা বলে আশেপাশে তাকিয়ে নিজেও চলে যায়। লতিকা এতক্ষণ যার সাথে কথা বলছিল সে হলো অনামিকা। কিছুক্ষণ আগের ঘটনা। নিচে চিৎকার চেঁচামেচি আওয়াজ পেয়ে কিশোরী কন্যা ঘর থেকে ভয়ে ভয়ে বেরিয়ে আসতে সম্মুখীন হয় এক সুদর্শনা নারী, যাকে দেখে মনে হবে একদম বিদেশিনী। বিদেশ থেকে আসা, ফর্সা গায়ের রং, চুলগুলো হালকা ব্রাউন,
কালারের চোখের মণিটাও নীল, নীলমণি একেবারে অপরূপ সুন্দরী যাকে বলে। যেই মেয়েটি ঘরের সামনে দাঁড়ানো দেখতে পায়, কিশোরী কন্যা মেয়েটিকে দেখে থতমত খেয়ে যায়, ভয়ে চমকে ওঠে প্রায়। কিন্তু কিছু বলবে তার আগে সামনে দাঁড়ানো সুদর্শনা মেয়েটি চুলের মুঠি ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসে। ড্রয়িং রুমে রাজ আর মিথিলা দেবী বসে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল। যেহেতু আজ অরুণবাবুর শ্রাদ্ধের খাওয়া দাওয়া, সেই কারণে বাড়িতে প্রচুর লোক এসে রাজের সাথে দেখা পায়নি। সেই কারণে মিথিলা দেবী তথাকথিত রাজের মা এই নিয়ে রাজের সাথে তর্কাতর্কি করছে। এমন সময় অনামিকা নামক সুদর্শন মেয়েটি অষ্টাদশীর চুলের মুঠি ধরে টেনে রাজের পায়ের কাছে ফেলে। অষ্টাদশী মেয়েটি কিছু বুঝে ওঠার আগে মুখটা তুলে ঠাটিয়ে গালে একটা চড় মারে অনামিকা এবং চিৎকার করে বলে, কে সাহস দিয়েছে তোকে রাজের ঘরে ঢোকার? কে এই মেয়ে? আর রাজ তোমার ঘরে কেন ঢুকবে? রাজ খুব বিরক্ত হয় অনামিকাকে মুখের সামনে দেখে। মনে মনে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে এবং গম্ভীর স্বরে বলে, মিথিলা দেবী, বাড়িটা আমার আমার নামে আছে। আমি কাকে বাড়িতে আনবো না আনবো, কে আসবে না আসবে, কে আমার ঘরে ঢুকবে, সেটা আমি ঠিক করব। কোনো পতিতার মেয়ে অনামিকা। এ বাড়িতে অনেক ঘর আছে, কোনো একটা জায়গা নিশ্চয় হবে এই মেয়েটার। তোমার ঘরে কে? কথাটা বলেও শেষ করতে পারেনি, তার আগে রাজ নিজের অ্যাসিস্ট্যান্ট কাইসারকে কল করে। মিথিলা দেবী এবং অনামিকা ও অষ্টাদশী নারী কিছু বুঝে ওঠার আগে কাইসারকে ড্রয়িং রুমে আসতে বলে। কাইসার যেহেতু এই বাড়ি গেস্ট রুমে থাকে, সেহেতু তার আসতে বেশি সময় লাগে না। কোনো রকম বসের ডাক শুনে ছুটে আসতে রাজের ধারালো চোখের মুখোমুখি হয়। রাজ ধীর স্বরে কিন্তু গাম্ভীর্য বজায় রেখে কাইসারকে বলে, এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ানো পতিতার মেয়েকে এখনই চড় মারবে একটা। কাইসার অবাক হয়ে কিছু বলবে তার আগে রাজ বলে, বারবার ভুলে যাও কেন? বসটা আমি আদেশ করছি এই মুহূর্তে তোমার সামনে দাঁড়ানো ওই পতিতার মেয়েকে থাটিয়ে একটা চড় মারবে। কাইসারকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে রাজ ক্রোধ সরে চেঁচিয়ে বলে, কথা কানে যাচ্ছে নাকি? না আমি তোমার কানের তালাই বাজাবো। অনামিকা কিছু বলতে যাবে তার আগে কাইসার নিজের বসের আদেশ রক্ষাতে কষিয়ে একটা চড় মারে অনামিকার গেলে। অনামিকা ছিটকে পড়ে পাশের সবাই। রাজ বলে, কাইসার, চড়টা অনেকটা আস্তে হয়েছে, আর একটু জোরে দাও। আর চুলের মুঠি ধরে তারপর অপর গালে কষিয়ে একটা চড় মারো। মিথিলা দেবী ক্রোধ স্বরে বলে, রাজ কি শুরু করছো তুমি? অনামিকার গায়ে এইভাবে লোক দিয়ে চড় মারতে পারল না। রাজ নিচে বসে থাকা কিশোরী মেয়েটির দিকে একবার তাকিয়ে নিজের হাতে এগিয়ে দিয়ে মেয়েটি সোফায় বসে মিথিলা দেবীর দিকে তাকিয়ে বলে, নর্দমায় আমি হাত দিই না, এটা খুব ভালো করে জানেন আপনি। আর কোনো প্রতিদান মেয়ের দিকে তো আরও তাকায় না। কেন জানি না, আশেপাশে থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রাজ, বেশি বাড়াবাড়ি করছো, কথায় কথায় পতিতা কথাটা কেন বলছো? এটা কি ধরনের অসভ্যতা? দিন দিন উচ্ছন্নে গেছো। আর তাছাড়া অনামিকা তো ভুল কিছু বলেনি, এই মেয়ে কেনই বা ঘরে নিয়ে এসছো? তখন বাইরে অত লোকজন ছিল, আমি কিছু বলতে পারিনি। কিন্তু সত্যি তো, প্রশ্নটা আমিও তোমাকে করতাম, এই নিয়ে তোমার ঘরে কি করছে? রাজ কিশোরী কন্যার দিকে একবার তাকিয়ে মিথিলা দেবীর দিকে তাকিয়ে বলে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাড়িতে আমার রুমে কাকে নিয়ে আসবো, কে আমার সাথে থাকবে, পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। কথাটা বলে রাজ সোফা থেকে উঠে দাঁড়ায় এবং কিশোরী কন্যা হাত ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে যাবে। এমন সময় মিথিলা দেবী বলে, অনামিকা যদি তোমার কাছে পতিতার মেয়ে হয়, তাহলে এই মেয়ে তোমার কাছে রক্ষিতা, মানে অল্প বয়সী অষ্টাদশী নারী তোমার রক্ষিতা রক্ষিতা হয়ে এসেছে বলে বাঁকা আসে। রাজ সোজা হাঁটতে গিয়েও পিছু ফিরে বলে, খিতার ব্যাপারটা আপনি ভালো জানবেন, কেননা আপনি তো থাক পুরনো কাসন্দি নাই না আর ঘাটলাম। আমি শুরু করলে কোনো জায়গা পাবে না। এই যে শুনুন, আমার বাড়িতে থাকতে হলে আমার আদব কায়দায় চলতে হবে। যদি এই মেয়েকে কেউ অসম্মান করে বা অপমান করে, তার সাথে কি করব আমি নিজেও জানি না। মিথিলা দেবী চিৎকার করে বলে ওঠে, নির্লজ্জ বেহায়া ছেলে, বাড়ির খিতা নিয়ে উঠেছে, ছি, ভাবতে ঘেন্না লাগছে। রাজ বাঁকাশে বলে, ঠিকই, আমারও ঘেন্না লাগছে, প্রতিনিয়ত লাগতো, এখনও লাগছে। আপনাদের আশেপাশে থাকলে আমার গা গুলিয়ে ওঠে। অরুণ সিংহানে মরলেও আপনাকে নিয়ে গেলেন না কেন, এটাই ভাবছি। রাজ,
গলা নামিয়ে গলা গলা কিন্তু আমারও আছে, ভদ্রভাবে কথা বলছি এই নে বাঁকা হাসে। অনামিকা এতক্ষণ চুপ থাকলো, এবার ছুটে গিয়ে রাজের মুখোমুখি হয়ে বলে, খুব ভুল করলে, আজ খুব ভুল করলে। তোমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমায় চড় মেরে খুব ভুল করলে। চড়টা আমিই মারতাম, কিন্তু কি বলতো, তোমার মতো নোংরা পতঙ্গে হাত দিয়ে নিজের হাত নষ্ট করতে চাইনি। তোকে বলেছিলাম না আমার ঘরের আশেপাশে যেন তোকে না দেখি, তবুও নির্লজ্জ বেহায়ের মতো আমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকিস। একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে থাকতে হবে। তোর মতো বাজারি মেয়ে ছেলে আমার বাড়িতে থাকলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রাজ, অনেক শুনেছি আর না। কাইসার, ওর বোধহয় ডোজ এখনও কমপ্লিট হয়নি, আরও 2-4টা লাগিয়ে দাও তো, তবে যদি মুখ বন্ধ হয়। কথাটা শেষ করে মেয়েটির হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে ঘরের দরজা দপ করে বন্ধ করে দিয়ে কিশোরী কন্যার দিকে তাকিয়ে ধীর স্বর কিন্তু গাম্ভীর্য রেখে বলে, ছিলাম না ঘর থেকে, বলেছিলাম না ঘর থেকে না বের হতে। কোন সাহসে ঘর থেকে বেরিয়েছো? কিশোরীটি কি বলবে, কেঁদে কেটে একসার। এই লোক, এর সাথে দেখা হয় একটার পর একটা ঘটনা, জীবনটা যেন ঝালাপালা হয়ে গেছে। দেখুন, অসহ্য, এ সমস্ত ন্যাকা কান্না বন্ধ করো। কথাটা বলে ঘরের থাকা ছোট্ট ফ্রিজ থেকে বোতল বার করে ঘরের কোণে রাখা সোফাটায় বসে পড়ে, পায়ের উপর পা তুলে অ্যাশ করে বসে মেয়েটি ইশারায় কাছে দেখে। মেয়েটি এখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে রাজ আবার বলল, কি হলো, কথা কানে যায় না? কিশোরী কন্যা ভয়ে ভয়ে এগিয়ে যায় সামনে। সামনে গিয়ে রাজের হাত ধরে হ্যাঁচকে টানে নিজের কোলের উপর বসে। মেয়েটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এই প্রথম মদ ছাড়া নেশা ধরেছে। এর চেয়েও বেশি মোহনীয় মেয়ে তুমি। বড্ড নাজেহাল লাগছে, নিজেকে সংযত রাখতে কষ্ট হচ্ছে। অষ্টাদশী মেয়ের মনে ভয়, সংকোচ, জড়তা সবটা হয়েছে। রাজের কোল থেকে উঠে যেতে চাইলে রাজ কোমর চেপে ধরে নিজে নাক মেটে চুলের গুজে বলে, তা কি ব্যবহার করো? অষ্টাদশীর ভয়ে গলার আওয়াজ আসছে না তো, তো তো করে বলে, আমি আমি কিছু মাখি না। রাজ অষ্টাদশী আর একটু নিজের সাথে চেপে ধরে, ইয়ামি, মনে হচ্ছে টুপ করে খেয়ে ফেলি। মেয়েটি ভয়ে একদম স্তব্ধ হয়ে যায়, নিজের হাত পা কম্পন টের পায়। ভয়ে ভয়ে ঢোক গেলে বলে, ছেড়ে দিন আমায় দয়া করে। রাজের সেসব কানে গেছে কিনে সন্দেহ, ঘোর ঘোর সন্দেহ বলে, মেয়ে তোমার নাম কি সেটাই তো জানা হলো না। মেয়েটি আঁকুবাঁকু করতে করতে বলে, আমার নাম বনলতা সেন। নামটা শোনা মাত্র রাজ ঝট করে মাথা তুলে বলে, কি নাম? লতাপাতা সেন? মেয়েটি তড়িৎ বেগে রাজের কোল থেকে নেমে কোমরে হাত দিয়ে বলে, রাজের দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, আমার নাম বনলতা, বনলতা সেন, লতাপাতা নয়, বুঝলেন? রাজের এবার খুব হাসি পায় হঠাৎ এমনভাবে মেয়েটির কে কথা বলতে থেকে। রাজ মেয়েটির সামনে জাহির না করে গম্ভীর মুখে বলে, বনলতা আঙ্গুল তাক করে বলে, এই যে দেখুন, দ্বিতীয়বার যেন। রাজ বনলতার পুরো কথাটা শেষ করতে না দিয়ে দাঁতে দাঁত চেপে গম গম স্বরে সোফাতে বসে থাকা বনলতার দিকে আঙুলটা মুচকে ধরে বলে, দুটো ভালো করে কথা বলছি, তাতে আমাকে আঙ্গুল দেখাও? মেয়ে কত বড় সাহস! দেখে আমি অবাক হচ্ছি। বনলতা ভয় পেয়ে যায়, নিজের আঙ্গুল ব্যথা করে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। রাজ মুচড়ে ধরা আঙ্গুলটা ছেড়ে বনলতার হাতের কবজি ধরে টেনে নিজের মুখোমুখি নিয়ে এসে বনলতার মুখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে, একটা খিদে হয়ে মালিককে চোখ রাঙাও, ওই চোখ গেলে দেব আমায়। বাইরে দুটো ভালো কথা বলে সেভ করেছি বলে এই নয় তোমার পিছু পিছু ঘুরে বেড়াবো। কচি মেয়ে, আজ ভালো লেগেছে তাই এসেছি নিজের সাথে, তাও টাকা দিয়ে কিনে। কদিন পর ভালো লাগবে না, ছুঁড়ে ফেলে দেবো, থাকবে কোনো ডাস্টবিনে পড়ে। কথাটা বলে সোফা থেকে উঠে দাঁড়ায়, যেতে যেতে ঘরের দরজা লক করে শোবে। অবশ্যই শোবায়, বিছানায় নয়। মেঝেতেও শুতে পারো, তবে হ্যাঁ, বিছানায় স্পর্শ করবে না। কথাটা বলে সেকেন্ডের মাঝে ঘর থেকে বেরিয়ে যায়। বনলতা স্তব্ধ হয়ে গেছে, বলে গেল কেন লোকটা? সত্যি তো, কথাগুলো তো সত্যি। বনলতা না একটু ভালোভাবে কথা বলতে তার সাথে সহজেই মিশে যায়, তেমনই হয়েছিল। হয়তো নিজের উপরে এখন ধিক্কার
হচ্ছে। ছি বনলতা, ছি, তুই কিনা শেষমেশ খিদে হয়ে এলি। ছি, মানুষের খেলার পুতুল, ভালো লাগবে খেলবে, ভালো না লাগবে ছুঁড়ে ফেলে দিবে, তখন তো ঠিকানা হবে ডাস্টবিন, কেউ নেবে না তোকে। কি হবে বনলতা, তোর ভবিষ্যৎ কী হবে? এত ভালো রেজাল্ট করে পড়াশুনো করতে পারবি না বোধহয়। মনে মনে এত কিছু ভেবে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। যদিও বনলতা খুব স্ট্রং, মামির সংসারে নিজেকে নিত্য নতুন অপমানের সাথে মানিয়ে নিয়েছে। মামি কম কথা শোনায়নি, কম অত্যাচার করেনি, এমনকি মাছ ভাজতে গিয়েও মাছ পুড়ে গেছিল বলে সেই কারণে গরম তেল বনলতার পায়ে ফেলে দিছিল, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল বনলতার, মানে সেই পোড়া পা বহুদিন লেগেছে ঠিক হতে। তা সত্ত্বেও বনলতা সব নিয়ে বাড়ির কাজবাজ করে বেড়াতো। দিন শেষে কী পেত? জল ঢালা ভাত। অত্যাচার প্রচুর সহ্য করে মেয়েটার কপাল বুঝি সুখ নেই। শেষমেশ কিনা কোনো বড়লোক বাপের বিগড়ে যাওয়া বখাটে ছেলের খিতা নামে লিখিত হলো নিজের জীবন। ভগবানের কাছে নানা মিনতি করতে থাকে মেয়েটা, কাকেই বা বলবে। এই পৃথিবীতে বর্ণতার কথা শোনার মতো কেউ নেই, কেউ ছিল না, না ভবিষ্যতে কেউ থাকবে। একটা দীর্ঘশ্বাস ফেলে, এটাই বুঝি জীবন। সারাদিন ক্লান্ত, দু চোখ বন্ধ হয়ে আসছে, তাও কোনো রকম নিজেকে ফ্রেশ করার জন্য একটা লম্বা স্নানের দরকার। কোনো কিছু না ভেবে সোজা চলে যায় ওয়াশরুমে। দরজা খুলতে বড়সড় একটা বাথরুমের দেখা মেলে। আগে কখনো দেখেছি কিনা সন্দেহ। একটা বড় ঘরের সমান বাথরুম। অত শত না ভেবে লম্বা শাওয়ার নেয়। কোনো রকম স্নান করে বেরিয়ে বাথরুমে থাকা তোয়ালাটা দিয়ে গা মুছতে মুছতে এবার চিন্তায় পড়ে যায় কী পরবে। সারাদিন তো ওই কাপড়ে কেটে গেল, কেমন যেন ঘেমু ঘেমু গন্ধ বেরোচ্ছে ওই কাপড় থেকে। কিছু না ভেবে গায়ে টাওয়াল জড়িয়ে বেরিয়ে এসে সোফায় পাশে কতগুলো জামা কাপড় ভাঁজ করা দেখে তার মধ্যে থেকে একটা সাদা শার্ট গায়ে গলিয়ে নেয়। যতদূর বুঝতে পারছে রাজ নামক ব্যক্তিটা আসবে, আর আজ আর আসবে না ভেবে বনলতা ওই শাড়ি ধুয়ে ঘরের লাগোয়া ব্যালকনিতে মেলে আসে। চুল থেকে এখনও টপ টপ করে জল পড়ছে। মেয়েটা সেদিকে কোনো খেয়াল নেই, কোনো রকম গায়ে জামাটা জড়িয়ে সোফায় জড়সড় হয়ে শুয়েছে। শরীর আর চলছে না। বেশ কিছু সময়ের মধ্যে বর্ণতা ঘুমের রাজ্যে পাড়িয়ে দেয়। বর্ণতা ঘুমিয়ে যাবার কিছু সময় পরে বদ্ধ ঘরের দরজা খুলে যায়। অন্ধকার ঘরে দুপা এগিয়ে এসে ঘরের লাইটটা জ্বালাতে বিপত্তি ঘটে। কিশোরীর পরনে সাদা শার্ট, তাও জামার কলার একদিকে, গলার সামনে দুটো বোতাম খোলা। মাঝরাতে রাজের ঘরে এসে লাইট জ্বালাতে অবাক হয়ে যায়। নিজের শরীরে থাকা শার্টটা খুলে ফেলে মেঝেতে, মুখে কিছু না বলে এগিয়ে যায় সোফার কাছে। কিছু সময় পর্যবেক্ষণ করে নিজের হাত ঘড়িটা খুলে ফেললো। এগিয়ে যায় একটু, মুখটা এগিয়ে গিয়ে যায় বর্ণতার মুখের কাছে, ঠোঁটটা চোখা করে কিছু একটা ভেবে কিশোরী কন্যাকে বিছানায় নিয়ে ফেলে। বর্ণতার সবে চোখটা লেগে এসছিল, আর এমন সময় এমন হওয়াতে আর কিছু করার প্রতিজ্ঞা পায় না। বর্ণতাকে বিছানায় এক প্রকার ফেলে দিয়ে নিজেও প্রায় ঝুঁকে আসে। বর্ণতা ছটপট করে ওঠে। রাজ কিছু না বলে বর্ণতার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, চুপ, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এর ফল খারাপ হবে, চুপ করে শুয়ে থাকো। বর্ণতা পড়েছে মহাবিপদে, কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, বেচারি নড়তেও পারে না। যদি এই গম্ভীর মানব বর্ণতাকে বাজে স্পর্শ করেনি, শুধুমাত্র ঘাড়ে মুখ গুজে বর্ণতার কোমরে হাত দিয়ে শুয়েছে। ভারী নিঃশ্বাস পড়ায় বর্ণতা বুঝতে পারে গম্ভীর পুরুষ ঘুমে মগ্ন। এই রাত দিয়ে বর্ণলতার আর ঘুম হয়নি। কখনো কারো অভ্যাস নেই কারোর সাথে বেড শেয়ার করার, তাও আবার কোনো পুরুষ মানুষের সাথে। জীবনে এই প্রথম এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হলো। চারিদিকে যখন ভোরের আলো ছড়িয়ে পড়েছে, তখন অমন সময় পাখির কিচিরমিচির শুয়ে বর্ণতা আর বিছানায় শুয়ে থাকতে পারেনি। রাজের হাতের বাঁধন আলগা হতেই সরে আসে। ধীর পায়ে রাজের ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ায়। ঠান্ডা হাওয়া বেশ ছুঁয়ে যাচ্ছে শরীরে, যেন সারা রাত জেগে থাকার ক্লান্তি কিছু সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যায়। বেশ উপভোগ করে। ঠোঁটের কোণে মৃদু হাসির ঝিল। কিশোরী কন্যা এতটাই মগ্ন প্রকৃতি বিলাসে যে বুঝতেই পারেনি নিচের গার্ডেন থেকে তীক্ষ্ণ চক্ষু হা করে তাকিয়ে দেখছে বর্ণলতার এই রূপ। বর্ণতা এক মনে আকাশপানে চেয়ে ভাবতে থেকে কবে যে এই সুন্দর সকাল দেখেছিল তার হিসাব নেই। ভাবতে ভাবতে চোখ চিকচিক করে ওঠে। বর্ণতার অজান্তে দুফোঁটা জল গড়িয়ে পড়ে চক্ষু হতে। চোখের জলে হাজারো না বলা কথা, হাজারো ব্যথার বহিঃপ্রকাশ মৃদু স্বরে আওড়ায়। যার মা নেই, তার এই দুনিয়ায় কেউ নেই। বাপটাও ছেড়ে গেল। মায়ের অনুপস্থিতিতে যে তাকে কত
এই ছোট্ট লতাকে যে অনেক কষ্ট, এক আকাশ সমান ব্যথা পেয়েছে, কেউ নেই যে তোমার মেয়ের মা। ও মা, তুমি কি দেখতে পাও না তোমার ছোট্ট লতা যে কারো ঘরের বউ না হয়ে খিদে তকমা নিয়ে এসেছে এই নতুন পোষে? মা গো, বললে কেন নিয়ে গেলে না আমায়? আমি যে ভালো নেই গো মা, আমি যে ভালো নেই। নীরবে কাঁদে মেয়েটি। অষ্টাদশীর কান্না বন্ধ হয়ে নিচ থেকে কেউ চিৎকার করে কিছু জিজ্ঞেস করে। এই যে মিস, এই যে। বনতা নিচে তাকাতে লক্ষ্য করে একটা ছেলে সুন্দর গণের। বনতার দৃষ্টি আকর্ষণ করতে, ওই মিস, সকাল সকাল ওই সুন্দর চোখে জল কেন? বনতা ভয় পেয়ে যায়, বুকটা ধক করে ওঠে। তাড়াতাড়ি করে ছুটে যায় ঘরের ভেতর। আর এদিকে নিচ থেকে ছেলেটা একইভাবে তাকিয়ে তাকে উপর দিকে, এতটাই মগ্ন যে কেউ এসে পাশে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। মালিকা দেবী গলা সংযত করে বলেন, অপু, চোখ সংযত রাখো। ওই মেয়ে জাদুকরি। অপু রাজের ঘরে ব্যালকনির দিকে তাকে উত্তর দেয়, মম, কে সেই অপরূপা? মালিকা দেবী চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলে, অপরূপা না ছাই, ওই মেয়ের মায়া জানো? তোমার দাদা ওকে গতকাল বাড়িতে নিয়েছে। এক কথায় ও আর কিছু বলতে পারে না। তার আগে অপু হেসে বলে, হতে পারেই না মম, ব্রো অমন নয়, নিশ্চয় এর পেছনে কারণ আছে। যাই হোক, সকালে বার হব। মম, ব্রেকফাস্ট দাও জলদি। সকাল সকাল কাইসার হাতে অনেক শপিং ব্যাগ নিয়ে আসে। রুমের দরজা ঠক ঠক করে। বর্ণতা এই পোশাকে বাইরে যাবে না বলে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে কিছু বলে না। দরজা ধাক্কা দেওয়ার চক্করে রাজের ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে উঠে বসে সামনে তাকাতে দেখে দরজার সামনে দাঁড়িয়েছে বর্ণতা। এই লতাপাতা, দরজাটা খুলে দাও। আশ্চর্য, দরজার সামনে দাঁড়িয়ে আছো সঙ্গের মতন। বর্ণতা নিজের দিকে একবার তাকিয়ে তারপর বলে, দেখুন আমি এই পোশাকে। রাজ এই কথাটা শুনে বর্ণতার দিকে তাকায়। রাজের একটা জামা পরছে বর্ণতা। জামার অনেকটা বড়, এদিক ওদিক উঁকি দেয় খালি। রাজের সকালবেলা ফাঁকা ঢোক গেলে নিজে উঠে গিয়ে দরজা হালকা করে। বর্ণতা সরে এসে শোভায়। রাজ দরজা খুলে কাইসার হাসি মুখে বলে, গুড মর্নিং স্যার। রাজের চোয়াল শক্ত, দাঁতে দাঁত চেপে বলে, আহাম্মক, বেয়াদবের মতো সকাল সকাল দরজা ধাক্কা কেন? কাইসার দাঁতে জিভ কেটে বলে, না মানে, সরি, আপনি যে বললেন ম্যাডামের ড্রেস আনতে, তাই আর কি। ননসেন্স, রেখে দাও সোফায়। কথাটা বলে একবার সোফায় বসা বর্ণতাকে দেখে বলে, এই না না, দাঁড়াও, আমায় দাও, আমি রাখছি। কথাটা বলে কাইসারের হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। কাইসার বেচারা হতভম্ব হয়ে দরজার পানে তাকিয়ে থাকে, মনে মনে আওড়ায়, স্যার, এর আবার কি হলো? এ তো করলা, তো করলো কেন? বুঝি না বাপু, বড় লোকের সব বড় বড় ব্যাপার। রাজ দরজা বন্ধ করে ব্যাগগুলো সোফায় বসা বর্ণতার দিকে এগিয়ে দিয়ে বলে, এই মেয়ে, এই নাও, এতে তোমার পোশাক আছে। বর্ণতা বোকা বোকা প্রশ্ন করে বলে, কি হবে? রাজ বিরক্তির সাথে ভুরু কুচকে বলে, আমার শার্ট কি এত পছন্দ হলো নাকি যে গা থেকে খুলতে ইচ্ছে করছে না? বর্ণতা এবার একটু লজ্জা পায়, নিজেকে দেখে নিয়ে লজ্জায় মাথা নিচু করে বলে, না, তাই হবে কেন? রাজ ব্যালকনিতে যেতে যেতে বলে, 5 মিনিট সময়, ফ্রেশ হয়ে এসো। ঘরে আমি এসির মাঝে থাকতে পারছি না, ওয়েদার খুব হট লাগছে। বোকা বর্ণতা কিছু বুঝতে পারল না, কে জানে। ব্যাগগুলো দেখে সেইখান থেকে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ স্নান করে কিন্তু ব্যাগ খুলে অবাক হয়ে যায়। এত জরুরি সব জিনিস দেখে অত শত না ভেবে রেডি হয়ে নেয় হলুদ চুড়িদারে। মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল থেকে তোয়ালে মুছতে মুছতে থাকে। এমন সময় রাজ ব্যালকনিতে থেকে রুমে আসে। এসেই 440 ভোল্টের ঝটকা খায়, থমকে দাঁড়ায়। এমনিতে বর্ণতা ফর্সা, তার মধ্যে জামার পিছনে চেন খোলা, ভেজা চুল, পরনে হলুদ চুড়িদার, মারাত্মক লাগছে। নিজের এই নাজেহাল অবস্থায় এগিয়ে যায়, পকেটে হাত গুজে। বর্ণাকে দেখে দেখে মেয়েটা এক মনে তার লম্বা চুলগুলো মুছছে, কিন্তু দুনিয়ার কোনো খেয়াল নেই। রাজ এমনিতে বদনাম নারীর দেহে লিপ্ত থাকা ছাড়া নাকি তার দিন পার হয় না। সেই ছেলে চুপ করে যায় দেখে সবটা, এটাও ভাবা যায়। মোহ কাজ করছে অতিরিক্ত মাত্রায়। থাকতে না পেরে পকেট থেকে হাত বার করে বর্ণতার কোমরে কিছুটা উপরে একটা কালো কুচকুচে তিল উকিঝুঁকি মারে। বেচারা আবেগের পাশে গা ভাসিয়ে দিয়ে করে ওই তিলটায় বর্ণতা আঙুল থেমে যায়। হাতে ধরে থাকা তাওয়ালটা খসে পড়ে হাত থেকে। স্তব্ধ হয়ে যায় মেয়েটি, শরীর মৃদু কেঁপে ওঠে। রাজের যেন হঠাৎ কি হলো, নিজের শরীরে কারেন্টের মতো কিছু হলো। না চাইতেও নিচু হয়ে বর্ণতা সেই দিলে একটা চুমু।
পরপর হালকা কটা কামড়, তারপর গভীর একটা কামড়। বর্ণতার মুখ দিয়ে শব্দ বের হয়ে আসে। রাজ সরে আসে, বর্ণতার জামার চেনটা তুলে দিয়ে বর্ণতার ব্যথায় কুঁচকে থাকা মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমার মতো ভোলা ভোলা ছেলেকে সিডিউস করা ঠিক মিস লতাপাতা? নেক্সট এমনভাবে ঘুরলে আই সোয়ার এতদিনে ঢেকে রাখা পুরুষত্ব কথাটা পুরো কমপ্লিট করতে যেতে যেতে বলে, সেটা না হয় করে দেখাবো। বড়টা এখনও থম মেরে দাঁড়িয়ে, নড়াচড়া করতে পারে না কিশোরী কন্যা। গলা শুকিয়ে মরুভূমি। বাথরুমের ভেতর থেকে জলের আওয়াজ আসছে। বর্ণতা ধীরে ধীরে নিজের কে গুছিয়ে নেয়, কোনো রকমের চুল আসছে গায়ে ওড়না জড়াতে। আবারও দরজা ধাক্কানোর আওয়াজ। বর্ণতা এইবার নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা খুলতে সামনে দাঁড়ানো পুরুষটিকে দেখে চমকে ওঠে। আবার দরজা লাগাতে যাবে এমন সময় সামনে দাঁড়ানো গরনে পুরুষটি দরজা আগলে দাঁড়িয়ে বলে, মিস, দরজা বন্ধ করুন না প্লিজ, আমি ভাইয়ের কাছে এসেছি, দয়া করে। বর্ণতা বোঝে এই গম্ভীর পুরুষটা ভাই হবে। অপু বর্ণতাকে উপেক্ষা করে ঘরের ভেতরে এদিক ওদিক তাকিয়ে বলে, ভাই কোথায়? ওয়াশরুমে। বর্ণতা মাথা নেড়ে বলে, হ্যাঁ। অপু অমায়িক হেসে বলে, আপনি কখনো পরীর গল্প শুনছেন? বর্ণতা কিছুটা অবাক হয়ে, এই লোকটা কি মাথা খারাপ? এমনিতে সকাল থেকে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে আবার এই লোক বলা নেই কওয়া নেই এই ঘরে ঢুকে পরীর গল্প শোনাবে। কি জিজ্ঞাসা করছে? বর্ণতা মাথা নেড়ে বলে, না, কখনো সুযোগ হয়নি। কিন্তু কেন? আসলে আপনাকে না ঠিক কোনো কল্পনা জগতে অপ্সরার মতো লাগছে, বললে ভুল হবে না, পরীর মতো লাগছে। হলুদ পরী, খুব সুন্দর দেখতে আপনি। আপনি কি জানেন আপনার মায়াময় চোখ দুটো অনেক কথা বলে? বর্ণতা কিছু না বলে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, বর্ণতা এই রূপ বোধহয় ওর কাল হলো। মামার বাড়িতে থাকলে পাড়ার ছোটোখাটো মস্তান বর্ণতার এই রূপ দেখে পাগল হয়ে ঘুরে বেড়াতো। স্কুলে প্রচুর জ্বালাতন ভোগ করতে হয়েছে এই রূপের জন্য। আজ এই রূপের জন্য সে বিক্রি করেছে খিতা। নিজের রূপের পর এমন বড্ড রাগ হয় যে কেন ভগবান এই কুৎসিত বানালো না আমাকে। তাহলে তো আর ভাবতে পারতো না। তার আগে উপর পাশের ব্যক্তিটি আবার বলে ওঠে, সকালবেলা কাঁদছিলে কেন মিস? আপনাকে কাঁদলে একদম ভালো লাগে না। এত সুন্দর চোখ, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। মেয়েদের মোটেও কাঁদলে ভালো লাগে না। অপু কথা শেষ হতে পারেনি, ওয়াশরুমের দরজা খুলে রাজ আসে। রাজ ওয়াশরুম থেকে অপুর সমস্ত কথাই শুনেছে। রেগে আছি নাকি কিছু বোঝা যায় না, তবে রাজ ওয়াশরুম থেকে বেরিয়ে অপুকে বলে, আজকাল বুঝি খুব মেয়েদের ফলো করছিস? অপু এসে বলে, না ভাই, মেয়েদের ফলো করিনি। তুমি তো জানো মেয়েদের থেকে এক হাত দূরে থাকা ছেলে আমি। তবে এ না সাথে একটু টুকটাক কথা বলছিলাম আমাকে। রাজ বলে, আচ্ছা তুমি ড্রয়িং রুমে বস, আমি আসছি 5 মিনিট। অপু যেতে যেতে বর্ণাতার দিকে তাকে বলে, মিস, অনেক দিন না হয় আলাপ হওয়া যাবে। কথাটা বলে অপু ঘর থেকে বেরোয়। রাজ বর্ণতাকে আদেশ করে ঘরের দরজাটা বন্ধ করতে। বর্ণতা ঘরের দরজাটা বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাজ এক এক করে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে চুল আসাতে গায়ে পারফিউম দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় বর্ণতার সামনে এসে চিরচম্বী চিরচরিত্র গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে বর্ণতার সামনে দাঁড়িয়ে বলে, এক রাতে হয়নি এই বাড়িতে এলে অথচ ছেলে ধরতে শিখে গেছো না মিস? ওয়াও, দেখে যতটা ভোলা ভোলা মনে হয় ততটা আদৌ আপনি নন, তাই না? কথাটা বলে বর্ণতার গালটা চেপে ধরে বলে, এই রূপ দেখে ছেলে ভোলানো বন্ধ করো। ওটা আমার ভাই, ওদিকে নজর দিলে না চোখ গেলে দেবো। নেক্সট টাইম যেন মনে থাকে। কথাটা বলে যাওয়ার আগে বর্ণতার দিকে তাকিয়ে বলে, এই ঘরের বাইরে পা রাখলে শেষ করে দিব, ধ্বংস করে দিব। রাজ সিংহে নিয়ে নিজের কেনা শার্টে একটা মাছি বুঝতে দেন না, সেখানে তো তুমি আমার কেনা সম্পদ। রূপের জালে যদি আর কাউকে ফাঁসানো হয়েছে, এর ফল খুব খারাপ হবে। আমি ঘেন্না করি এরকম বাজারি মেয়েদের। কথাটা বলে নিজের কোট হাতে নিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। পিছনে ফেলে গেল ভীত কিশোরী কন্যাকে বর্ণতা টলমল চোখে চেয়ে রইল নির্দ্বিধায়। নির্বিকার বুকে কষ্ট হওয়া সত্ত্বেও মেয়ে মুখে কোনো বাক্য উচ্চারণ করল না। রাত চলে যাওয়ার পর বর্ণতা ঘরের দরজা বন্ধ করে সেই মেঝেতে বসে আছে, আর বেরোয়নি। কি নির্মম নিয়তেছি! এর নিজের রূপের উপরে ঘেন্না হচ্ছে, নিজের রূপে আগুন ধরিয়ে দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, শত ধিক্কার। মনের মধ্যে এমন কথা বলতে ইচ্ছে করছে। ঘরের বাইরে থেকে আওয়াজ আসছে বৃদ্ধ মহিলা লতিকার। ঘরের দরজা নক করে বলছে, এই মেয়ে, ঘরের দরজা খোলো না। ঘরের ভেতর থেকে তখনও কোনো সারা শব্দ
আসে না লতিকা। এই মেয়ে ঘরের দরজা বারবার ধাক্কাইয়ে দরজা ভেতর থেকে কেউ খোলে না। অনেকটা সময় পর বর্ণতা ঘরের ভিতর থেকে বলে ওঠে, আমি খেয়েছি, আপনি যান, আমি কিছু খাবো না। লতিকা আর কিছু বলে না। এমনি খেলো বা না খেলো বা কি, কিছু যায় আসে না, চলে যায় লতিকা নামক বৃদ্ধ মহিলাটি। আর সারাটা দিন বর্ণতা কেঁদে কেঁদে পার করেছে। মনে মনে একটাই সিদ্ধান্ত নিয়েছে, যে করে হোক এই নরক থেকে পালাবে। এখানে থাকলে নিজের আত্মসম্মান, নিজের সতীত্ব সবটাই বিলিয়ে দিতে হবে ভেবে বর্ণতা মনে মনে এই সিদ্ধান্ত নেয়। রাজ অফিসে মিটিং অফিস নিয়ে আর সারাদিন বিজি থাকে। বর্ণতা তেমন কোনো খোঁজ নেওয়ার চিন্তা মাথায় আসেনি সেটা বর্ণতার কথা মাথায় নেবার চিন্তা ভাবনা করার কোনো কারণ পায়নি। সারাদিন কাজের প্রেশারও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেনি। সিংহানে গ্রুপ ওর কর্ণধার রাজের নিজের হাতে গড়াইয়ের প্রাচুর্য। এত বড় বড় বিজনেস নিজেই সামলায়, এত বিশাল প্রতিপত্তি থেকে যেন কিছুই নেই এ রাজের। ছোট থেকে একটা কষ্ট তার তার তাড়া করে বেড়ায় রাজকে। নিজের জন্মদাত্রী মায়ের শেষ পরিণতি অমনভাবে নিজের চোখে দেখা, তাও নিজের আপন মানুষের দ্বারা। নিজের মায়ের মৃত্যু, তার আপন মানুষের এই নিষ্ঠুর রূপ ছোট রাজকে তখন অনেকটাই আঘাত করেছিল। সেই আঘাত সামলানোর চেষ্টা করতে করতে রাজের বাবা অরুণ সিংহানিয়া বাড়ির বয়ে নিয়ে আসে এক নারীকে। ছোটে ছোট রাজের চোখে সামনে সেই নারীকে নিয়ে দিনের পর দিন ফুর্তি করে গেছে, তবু রাজ নির্বিকার। সেই দিন থেকে মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, নিজের একটা রাজ্য করবে, নিজের সাম্রাজ্যের নিজেই হবে রাজা। সেখানে কাউকে ছাড়বে না, কাউকে ক্ষমা করবে না। দোষীর শাস্তি নিজেই দিবে, নিজেই তৈরি করে গোপন আড়ালে। এনজিও থেকে ছোট ছোট বাচ্চাদের বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হয়। অনাথ আশ্রম তৈরি করে সেই আশ্রমে খালি দুধের শিশুদের দেখভাল করা থেকে শুরু করে যাবতীয় সব সামলায় নিজের প্রতিপত্তি দিয়ে। প্রতিনিয়ত খবর আসে, আজ নর্দমায় বাচ্চা পড়েছে, আজ ওই ডাস্টবিনে বাচ্চা পড়েছে, আজ হাসপাতালে অনাথ শিশু পড়েছে। সেই সব বাচ্চা কালেক্ট করে রাজের লোক এবং তাদের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে। নিজের আশ্রমে পড়া থেকে শুরু করে সমস্ত প্রশিক্ষণ দেওয়া আর সুব্যবস্থা আছে। এত ভালো কাজ চেপে রেখে নিজের খারাপ ইমেজ লোককে দেখায়, মানুষের সামনে জাহির করে রাজ মানে জম। এর আর এক নাম। একটা মানুষের অনেকগুলো রূপ, আর রাজের তো হাজার রূপ, যা অর্ধেক প্রকাশে আসে না। চোখ বন্ধ করে নিজের কেবিনে বসে আছে। কাইসার ঢোকে, নক করে। কাইসার জানে তার স্যার আজ তার মন ভালো নেই কাইসের নিজেও। রাজকে খুব বেশি মানে নিজের বড় ভাইয়ের মতো। রাজের ভিতরে তার নরম হৃদয় সম্পর্কে কাইসের অবগত। রাজ নিজেকে যতই শক্ত করে সে ঢেকে রাখুক কেন, কাইসের জানে রাজ কেমন। রাজের কেবিনে ঢুকে রাজকে ওভাবে বসে থাকতে দেখে কাইসে বলে, স্যার আজ বাড়ি যাবে না? রাজের ভাবনা ছুটে, কাইসের দিকে তাকিয়ে বলে, গাড়ি বার করো। ওকে। কাইসের গাড়ি বার করে কিছু সময়ের মধ্যে বাড়িতে এসে পৌঁছায়। রাজ গাড়ি থেকে নামতে কাইসারকে আদেশের সুরে বলে, কাইসার কালকে যদি অফিস বন্ধ জানো, কাল আমাকে ডিস্টার্ব করবে না, কোনো ফোন কল আমি রিসিভ করব না, সব ম্যানেজ করবে তুমি। ইয়েস স্যার। রাজ নিজের কথা শেষ করে ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নিজের লক খুলে ঘরের ভিতর প্রবেশ করতে নজর আসে অষ্টাদশী নারী। ঠোঁট মুখ কুঁচকে শুয়ে আছে মেঝেতে। রাজ আর কোনো দিকে না থেকে ফ্রেশ হতে চলে যায়। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে বের হয় ওয়াশরুম থেকে। ঘরের ভিতরে আসতে আবার বর্ণতার নিষ্পাপ আদলখানা দিকে নজর পড়ে। বাইরে থেকে দরজায় টোকা পড়ে। রাজ এগিয়ে এসে দরজা খুলে সামনে মেয়ের লতিকা দেবী বলে, বড় স্যার খাবার কি ঘরে দিব? রাজ মাথা নেড়ে না বলে, তাহলে কি আপনি নিচে আসবেন? না, আমি বাইরে থেকে খেয়ে এসছি। ও আচ্ছা, তাহলে ম্যাডাম কি কিছু খাবে না? রাজ, কেন উনি খায়নি? না স্যার, আজকে সারাদিন ঘরের দরজা খুলিনি, খাবারও কিছু খায়নি। সে কি? আজকে আমাকে দিন খাবারের প্লেট। মেড লতিকা খাবারের প্লেট রাজের হাতে দিয়ে চলে যায়। রাজ খাবারের থালা হাতে নিয়ে ঘরের দরজা আটকাতেই দেখে বর্ণতা উঠে বসে আছে, চোখ মুখ কুঁচকানো। রাজ খাবারটা পাশের টেবিলে রেখে বর্ণতাকে জিজ্ঞেস করে,
আপনি আজকে শুনলাম কিছু খাননি, কিন্তু কেন? বর্ণতা মুখ চুপসে কোনো কথা বের না। রাজ ভালো করে বর্ণতাকে পরখ করে বলে, আমি কিছু জিজ্ঞাসা করছি, কথা কি কানে যায় না? একটু জোরেই বলা কথায় বর্ণতা ফুপিয়ে ওঠে। রাজ তো হতভম্ব, কি বললো এমন যে এই মেয়ে কেঁদে উঠল? রাজ এগিয়ে গিয়ে বর্ণতার সামনে দাঁড়িয়ে কিছু বলবে, তার আগে বর্ণতা বসা থেকে উঠে দাঁড়ায়। রাজের দিকে না দেখে দরজা খুললে পালাতে যায়। রাজ দুপা এগিয়ে গেছে, বর্ণতা হাতটা টেনে ধরে। আগে দরজা লক করে, পরে বর্ণতার গালে সপাটে এক চড় মারে। বর্ণতার দাবাং হাতে থাপ্পড় খেয়ে খাটের এক পাশে মেয়েটার মাথা ঝিমঝিম করছে। রাজ এগিয়ে এসে বর্ণতাকে নিজের দিকে ফিরিয়ে বর্ণতা থুতনি চেপে ধীর স্বরে কিন্তু গাম্ভীর্য বজায় রেখে বলে, জানি মেরে দেব বেয়াদব কিশোরী, বাইরের জগৎ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? বর্ণতা ভয় না পেয়ে কেঁদে বলে, চেঁচিয়ে বলে, আছে, বাইরের জগৎ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমার জ্ঞান থাকবে না? আমি নিজেই তো একটা খিতা। আমি আপনার কোন কেনা খেতা? কথাটা বলতে আবার থাপ্পড় পড়ে বর্ণতার গানে। মেয়েটা আবার মুখ থুবড়ে পড়ে খাটের উপরে। মাথাটা একটা চক্কর কেটে যায়। রাজ এবার নিজের রাগ সংবরণ করে নিজের দামি অ্যাপেল সেটটা হাতের সামনে পেয়ে আছাড় মারে। চেঁচিয়ে ওঠে বলে, মেয়েকে মায়ের জাত মানি, তবে হ্যাঁ, সব মেয়ে সম্মানের যোগ্য না। নিজেকে খিতা খিতা বলছো, এর মানে কি জানো? আজ অবধি আমি কি বাজে টাচ করছি তোমায়, নাকি তোমার সুযোগ নিছি, নাকি চেষ্টা করছি সুযোগ নেওয়ার? বলো বলো, এমন ফ্যাস ফ্যাস করে কাঁদবে না চোখের সামনে। আমার কিন্তু সহ্য হচ্ছে না মুখের কথা। বর্ণতা বিছানা ছেড়ে থেকে উঠে বলে, তাহলে দিয়ে আসছেন না কেন আমায়? আমি থাকবো না আপনার সাথে, আমি বাড়ি যাব। রাজ কিছু সময় বর্ণতাকে দেখে নিয়ে বলে, বাড়ি? কোন বাড়ি? যেই বাড়িতে তোমার মা ও মামির অত্যাচার সহ্য করতে, সেই বাড়ি? নাকি যেই মামা তোমার মোটা অঙ্কের বিনিময়ে বেছে দিয়ে নিজের ঘর বাড়ি নতুন করেছে, সেই বাড়ি? বর্ণতা চুপ করে যায়। আসলে তো ওর যাওয়ার কোনো জায়গা নেই। তবুও রাগী স্বরে বলে, যেখানেই যাই না কেন, অন্তত আপনার মতো মানুষের ঘরেতে থাকতাম না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। অত সোজা? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো অত সোজা? মানুষ ছেড়ে দিত? মানুষ আমার মতো ছেড়ে দিত না টেস্ট করে? আপনি করেননি কেন? আপনি ভোগ করুন আমায়, আমি তো কেনা পণ্য। স্টপ, অনেক রাত হয়েছে। আমি তোমার সাথে এই নিয়ে ঝগড়া করতে চাইছিলাম না। আমার ভালো লাগছে না। শুনেছিলাম আজ নাকি সারাদিন তুমি খাওনি, ঘর থেকে দরজা খুলে বের হওনি, তাই টেবিলে খাবার আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আমি খাবো না। আমি আপনার বাড়ির কিছু খাবো না। আপনি আমাকে সকালবেলা অপমান করছেন, আপনি আমাকে অত বড় একটা কথা বলছেন, আমি আপনার ভাইয়ের উপর নজর দিয়েছি, এটা কি ধরনের কথা? আমি তো ওনাকে দেখিনি কখনো। কেউ যদি আমার উপর লাইন মারতে আসে, তাহলে কি দোষ আমার? আমার তো কোনো দোষ নেই, আমি তো চিনি না। সে যদি আমার গায়ে পড়ে কথা বলতে আসে, সেখানে আমি কি আমার? তাহলে আপনি কেন আমাকে এতগুলো কথা সকালবেলা শুনিয়ে গেলেন? একবার ভাবলেন না মেয়েটার মনের উপর কী প্রভাব করবে? ও, আপনি তো ভাববেন কেন? আমি তো থাক, এখন দুটো থাপ্পড় খেয়েছি, এতেই যথেষ্ট। আর তাছাড়া আপনার বাড়ির মানুষ তো রয়েছে, কথায় কথায় আমাকে ওই কথাটা মনে করার জন্য। মেয়ে, তুমি বড্ড বেশি কথা বলো, অহেতুক কথা আমার পছন্দ না। মনতা এবার মনে মনে একটু সাহস নিয়ে বলে, আপনার কি পছন্দ আর কি পছন্দ না আমাকে একটা লিস্ট দেবেন, সেই অনুযায়ী আমি কথা বলবো, সেই অনুযায়ী চলবো। তাহলে কথায় কথায় থাপ্পড় খেতে হবে না। আপনার হাতের দাবা মার্কা থাপ্পড় খেয়ে আমার মনে হয় নেক্সট টাইম আমার একটা দাঁতও অবশিষ্ট পড়বে না, আর দাঁত পড়ে গেলে কেউ আমাকে বিয়ে করবে না। রাজ ভুরু কুচকে বলে, মেয়ে, তোমার বুঝি বিয়ের শখ জেগেছে বুঝি? আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই রাজসিংহানির সম্পত্তিতে কেউ হাত দেওয়ার আগে 10 বার ভাবে। আপনি কি ইনডাইরেক্টলি আমাকে নিজের সম্পত্তি বলতে চাচ্ছেন? কান খুলে শুনে রাখুন মিস্টার, আমি কিন্তু আপনার কাছে বেশি দিন থাকবো না। কোনো সময় পাখি পালিয়ে যাবে, টের পাবে না। পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নেক্সট টাইমে করলে পায়ে শেকল পরিয়ে রাখবো ঘরে। তবে হ্যাঁ, আমাকে যতটা সোজা মনে হয় আমি কিন্তু ততটা সোজা নেই। কথাটা কান খুলে শুনে রাখবে। নেক্সট টাইম আমার সাথে বাড়াবাড়ি করতে গেলে মেরে পুঁতে দেবো, কেউ টের পাবে না। সকালেও বলছি, এখনও বলছি, অপুর থেকে দূরত্ব মেনটেন করে পড়বে। ও যদি কথাও বলতে, সে এড়িয়ে যাবে, কোনো কথা বলবে না। আমাকে যেন নেক্সট টাইম সাবধান করতে না হয়, কথাটা মাথায় ঢুকে নিও। আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমাকে এখানে কেন বসিয়ে রেখেছেন?
আমাকে ছেড়ে দিন। আমাকে এইভাবে আটকে রেখে আপনার কি লাভ? লাভ ক্ষতির হিসাব তোমাকে দেখতে হবে না, সেটা আমি দেখব। কোথায় কোন জিনিস ইনভেস্ট করলে কত টাকা প্রফিট হবে সেটা আমি দেখব। তুমি নিজের চরকায় তেল দাও, নিজের রূপচর্চায় তেল দাও। মানে আপনি আমাকে পরে বিক্রি করে দিবেন আরও বড় অ্যামাউন্ট, তাই তো? তার জন্য আমাকে চুপ চুপ। আমি অতিরিক্ত কথা আমার আর সহ্য হয় না। এমনিতে আমি ডিস্টার্ব আছি, আমার মাথা খারাপ করবে না। টেবিলের উপর খাবার রাখা আছে, দয়া করে খেয়ে নাও। আর নয়তো না না, আমি খাচ্ছি খাচ্ছি, আপনাকে আর কষ্ট করে এগিয়ে আসতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। রাত চুপচাপ বিছানায় গিয়ে শোয়। বর্ণাতা সারাদিন অভুক্ত থাকায় সেরকম কিছু খেতে পারেনি। টুকটাক একটু খেয়ে হাত ধুয়ে এসে সোফায় বসে। রাজের ডাকে এই মেয়ে বিছানায় ওঠো। বর্ণাতা চমকে গিয়ে বড় বড় চোখ করে চাইতে রাজ আবার একবার ধমকে বলে, কথা কানে যায়নি, বিছানায় আসতে বলছে। আমি যদি উঠি, এই দেখুন। আপনি কিন্তু ওইসব করবেন না বলে দিলাম, একটু বেশি বুঝো। আমি এখানে আসতে বলছি, নো মোর ওয়ার্ডস, কোনো কথা নেই। আমি এখানে আসতে বলছি, তুমি চুপচাপ এসে আমার পাশে বসবে। বর্ণতা ধীর পায়ে এগিয়ে আসতে রাজ নিজের পাশে জায়গা করে দিয়ে বর্ণতাকে বসতে বলে। বর্ণতা বসতে রাজ কোনো দিকে না দেখে বর্ণতার কোমর আঁকড়ে ধরে কোলে মাথা রাখে। মাথাটা বড্ড যন্ত্র করছে, টিপে দাও। বর্ণতার শ্বাস ফুলে ওঠে। খোঁচা খোঁচা দাড়ি পেটের আনাচে কানাচে লাগতে বর্ণতার শরীর শিউরে ওঠে। শরীর অবশ হয়ে যায়। রাজ বর্ণতার কোমর আঁকড়ে ধরে, দাও না মাথাটা। উম, হাত বুলিয়ে প্রচণ্ড ব্যথা করছে। বর্ণতা কি আর করার, নিজের কাঁপা কাঁপা হাত ছোঁয়। নিজেই চমকে ওঠে। জ্বর ছাড়া এত কম্পন কিভাবে সম্ভব? নিজের উপর নিজেই বিরক্ত। মাথায় হাত বুলিয়ে দিয়ে রাজ আরও একটু আঁকড়ে ধরে বর্ণতার চিকন কোমর। লাল বেনারসি পরনে এক কিশোরী কন্যা বসে আছে। লম্বা সিল্কি চুলগুলো পিঠময় ছড়ানো, সিঁথিভর্তি লাল সিঁদুর, কপালে লাল টিপ, নাকে নাকফুল। আহা, রূপ যেন ঝলসে পড়ছে। বহু সময় অতিবাহিত হওয়ার পর ঘরের দরজা খোলা শক্ত। তারপর ধীরে ধীরে এগিয়ে আসে সে আগন্তুক। মুখে বিশ্রী হাসি, মুখের চারিপাশে লাল পানের দাগ, চোখে কিশোরী কন্যাকে পাওয়ার নেশা। এগিয়ে এসে বিছানায় বসতে নোংরা কুরুচি মন্তব্যে কিশোরী কন্যার গা গুলিয়ে এসে আধা বয়স্ক লোকটি একটু একটু করে এগিয়ে এসে কিশোরীর গা ঘষে নিজের পান খাওয়া ঠোঁট নিয়ে এগিয়ে যায় চুমু খেতে। কিশোরী কন্যা ভয়ে চোখ মুখ কুঁচকে ফুপিয়ে কেটে ওঠে। কেঁদে দেয় সজোরে ধাক্কা দিয়ে এক চিৎকার। ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করে নিল আলো জ্বলে থাকা কোনো একটি ঘরে। বারবার চোখের পলক ঝাপটে নিয়ে বোঝার চেষ্টা করে এটা কোথায়। পুরো ঘুম না ভাঙলেও এইটুকু বোঝে এটা ছিল একটা বিশ্রী স্বপ্ন। নিজের বুকে হাত দিয়ে স্বস্তির নিচে যায়। নিজের অবস্থা দেখে কোমর জুড়ে গম্ভীর পুরুষের আধিপত্য। বনলতা বিছানায় এক কোণে বসে আছে, মাথাটা দেওয়ালে হেলানো, আর কোমর জড়িয়ে শুয়ে আছে গভীর মানব। শুধু তাই নয়, খোঁচা খোঁচা দাড়িগুলো ঠেকেছে বনলতার কোমরে, পেটে। শরীর জুড়ে শিরশির অনুভূতি, আবার মাথা নাড়া দিয়ে ওঠে। না, এইভাবে আর থাকা সম্ভব নয়। ঘড়ির পানে চেয়ে বোঝা সম্ভব নয় এখন কটা বাজে। যেহেতু ঘরে নীল আলো জ্বলছে, তাই সবটাই অন্ধকার। বনলতা বোঝে গম্ভীর মানবের ঘুম গভীর। কোল থেকে নামিয়ে বালিশে শুয়ে দিলে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে কিছু সময়। গায়ে ওড়না নেই। বাইরে এসে বুঝতে পারে ভোরের আভাস, ঠান্ডা হাওয়া বইছে, শীত এলো বলে। বর্ণাতা কোনো কিছু না ভেবে ঘর থেকে বেরিয়ে পড়ে, গায়ে ওড়না চাপিয়ে, মাথায় ওড়না দিয়ে ঢেকে চাদরের মতো জড়িয়ে ঘর থেকে বেরিয়ে নিচে এসে গার্ডেনের সামনে। নানান ফুলের সমাহার। ফুল পছন্দ, খুব পছন্দের হলুদ ফুল, গোলাপ। সেই হলুদ গোলাপ দেখতে পেয়ে যেন আনন্দে আত্মহারা মেটা। যদিও গম্ভীর মানব ব্যালকনি থেকে নজরে এসেছিল সেই গোলাপ, কিন্তু নিচে আসার সুযোগ হয়নি। আর সকাল সকাল আসতে পেয়ে খুব আনন্দ হয় মনে মনে। মনটা চায় গোলাপটাকে ছুঁয়ে দেখতে। আলতো করে হাত ধরতে যাবে, এমন সময় পেছন থেকে একজন বলে ওঠে, প্রিন্সেস নাকি সিন্ড্রেলা, কোনটা বললে আপনার উপর যায় বলুন তো? উহ, চমৎকার। এই সকালবেলা আপনার মধ্যে একটা দ্যুতি ছড়াচ্ছে। কি আর বলবো। সে যাই হোক, উপরতলার মানুষ আজ নিচতলায় কি করছেন? আপনার মালিক বুঝি আপনাকে আসতে দিল, নাকি লুকিয়ে এসেছেন এই সকালবেলা? মনতা ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। পেছন ফিরে কথা বলার মানুষটিকে দেখতে পেয়ে কিছুটা বিরক্ত হয় বটে। গম্ভীর মানবটির ভাই অপু দাঁড়িয়েছে। যদিও মানুষটি দেখতে সুন্দর, কিন্তু বর্ণতা কেন যেন ভয় করে এই লোকের সাথে কথা বলতে।
গতকাল কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। গম্ভীর মনে বারবার না করেছেন এই লোকের সাথে কথা বলতে, দূরত্ব বজায় রাখতে। সেই কারণে বর্ণতা কথার উত্তর না দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে একটা গোলাপ ফুল ছিঁড়তে যাবে, আবার বলে ওঠে অপু, সুন্দর জিনিস ছিঁড়তে নেই, গাছেতে সুন্দর লাগছে তাই কি না? বরঞ্চ সুন্দর জিনিস বৃদ্ধি পায় দূরে থাকা আপত্তিকর জিনিসগুলো। আসলে গোলাপটা গাছেই মানায়, হাতে নয়, দয়া করে ছিঁড়বেন না। বনতার সরল চোখে চাইতে অপু আবার বলে ওঠে, না, এই হলুদ গোলাপ গাছগুলো দাদাভাইয়ের অনেক পছন্দের, কাউকে হাত দিতে দেয় না। আপনাকে নিষেধ করলাম, যদি এর শাস্তি আপনি পান তখন হয়তো আমার ভালো লাগবে না। বনতা আর কিছু না বলে ফুলটা না নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। অপু আবার পিছন ফিরে বলে, আপনি সকালবেলা এই স্নিগ্ধ পরিবেশ ভালোবাসেন বুঝি? আমারও জানেন তো, সকালে উঠতে খুব ভালো লাগে, এই পরিবেশটা আমাকে খুব শান্তি দেয়। বনতা আর চুপ থাকতে না পেরে পিছু ঘুরে বলে, আপনি অহেতুক এত কথা বলেন কেন? বুঝে পাই না বাপু, দেখেছেন আমি আপনার থেকে দূরত্ব মেনটেন করছি, তা না করে বক বক করে চলছেন। বনতার মুখ পর পর এতগুলো কথা শুনে অপু হেসে ওঠে, হু হু করে হেসে উঠে। চমৎকার চমৎকার কথা বলেছেন নীলা, আসলে সবাই আমাকে বলে আমি নাকি রসকসহীন মানব, কিন্তু আপনাকে দেখার পর থেকে কেন জানি না অতিরিক্ত কথা বলতে মন চায়, যদি আপনার সাথে। কিন্তু এই যে দেখুন, আপনার কথা বলা আপনার বোধহয় পছন্দ না, দুঃখিত। বর্ণাতা কিছুটা খারাপও লাগে কাউকে মুখের উপর এভাবে বলে, তবুও আমি বনলতা বলে, ঠিক আছে, দুঃখিত হওয়ার কিছু নেই। আসলে সকালবেলা ওয়েদার দেখতে বেরিয়েছিলাম, ভালো লাগে আমার, কখনো এরকমভাবে বেড়ানো হয়নি। তাছাড়া উপরের ব্যালকনি থেকে নিচের ফুল গাছগুলো খুব টানে। ও আচ্ছা, আপনার বুঝি ফুল পছন্দ? বর্ণতা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়, প্রচণ্ড, বিশেষ করে হলুদ গোলাপ আমার পছন্দ। বর্ণতা কথা বলবে না করে অপুর সাথে বহু কথা সেরে ফেলে। মানুষটা ভালো মনে। বর্ণতা বুঝতে পারে ওই গম্ভীর মানবের ভাই আর গম্ভীর মানব থেকে পুরোটাই আলাদা, অনেকটা হাসি খুশি আর মজার মানুষ। বর্ণতা খুব তাড়াতাড়ি ভাব হয়ে যায় অপুর সাথে, এটা সেটা কত গল্প। অপু নিজের চেহারা, নিজের বডি ফিট রাখার জন্য সকাল সকাল উঠে, যদিও আজ সকালে উঠেনি, কিছু সময় আগে হেডকোয়ার্টার থেকে ফিরেছে আর ঘুমিয়ে যায়নি, গার্ডেনে এসেছিল। এমন সময় বর্ণতাকে উপর থেকে আসতে দেখে বর্ণতার পিছু পিছু বাগানে আসে। সুজি মামা আকাশটা আগে উঠে পড়েছে, মাথার উপর জল জল করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন আর করছে না, বেশ গরম লাগছে। বর্ণতা অপুকে বলে উপরের দিকে আসতে চায়। বাড়ির ভিতরে প্রবেশ করতে সামনাসামনি দেখা হয় অনামিকার সাথে। সেদিনের ঘটনার পর মেয়েটির সাথে আর বনলতার দেখা হয়নি, ঘর থেকে বের হয়নি, তাই হবার কোনো প্রশ্ন আসে না। কিন্তু আজ হঠাৎ দেখা হতে বনলতাকে ব্যঙ্গ করে অপু বলে, কে রে, আজ সকাল সকাল বড় ভাইয়ের খিতার সাথে কি গল্প করছিলি? তোরা পারিসও বটে। বনলতা গায়ে লাগে কথাটা, অনামিকার দিকে তাকিয়ে তাই অনামিকের চোখ রাঙিয়ে বলে, এই মেয়ে, কাকে চোখ রাঙাচ্ছ? আমাকে একদম না, সেটা করো না। আজ যার ঘরে থেকে যার সাহসে আমায় চোখ রাঙাচ্ছ, কাল সেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এটা ভুলো না তুমি। কিন্তু কারো বিয়ে করা বউ নয়, কি নিয়ে না খিতা, মন পোষাবে না যখন এমনি দূর করে দিবে চোখের সামনে থেকে। অহেতুক চোখ গরম, আমাকে দেখিও না মেয়ে। অপু বলে, অনামিকে কি হচ্ছে, ভদ্রভাবে কথা বলো। মালিকা দেবী সিঁড়ি দিয়ে নিচে আস্তে আস্তে নামে। অনামিকা ভুল কি বলেছে অপু? ঠিকই তো বলেছে। তুমি বা কেন এই মেয়ের সাথে গল্প করছিলে? তোমরা কি এই বাড়িটিকে পেয়েছো? এক মেয়ের পিছনে দুই ভাই পড়েছো, ছি, ভাবতেও লজ্জা লাগে। তুমি আমার ছেলে, মম। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, লজ্জা করে না আমার ছেলে দুটোর মাথা খেতে? তোমার বাপ মায়ের শিক্ষা কি পরপুরুষ নিয়ে টানাটানি করো? এতই যখন শরীরে খেতে, যাও না কোনো পল্লীতে, যদি বলো তো যোগাযোগ করে দিই, ভালো টাকা ইনকাম করতে পারবে, ভালো রূপ আছে, গুণও আছে, ছেলে পটানো। তার জন্য তো আমার বড় ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়ে এখন আমার ছোট ছেলের পিছনে ছুকছুক করছো। কী ভেবেছো বুঝি না? কান খুলে শুনে রাখো, আমার ছোট ছেলের সাথে নেক্সট টাইম যদি কথা বলো, দেখি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আর আজ আমি এর হেস্তনেস্ত করেই ছাড়বো। ঘন্টা দুয়েক ধরে কথা বলে চলছে অপুর সাথে, হেসে খেলে। কি এত গল্প, ছি, বাজারে মেয়ে মানুষ কোথাকার, কোথায় রাজ। চলবে অধৈর্য প্রেম, প্রথম পর্ব
উন্মাদনা, এই দুটো শুরু করলাম। ছোট ছোট পর্ব, অধৈর্য প্রেম হাইলি 5টা পর্ব হবে। প্রথম পর্ব দিলাম,